হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে নিশ্চয়ই তোমাদের সকলের সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা শেষ হয়ে গেছে। আমি সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলাকালীন তোমাদেরকে কিন্তু দুখানা ব্যাকরণ বিষয়ে অর্থাৎ বাক্য এই বিষয়ের উপর দুটো ভিডিও দিয়েছি। বাক্য বিষয়ের আরও দুটো পার্ট বাকি আছে, সেই দুটো পার্টের ভিডিও আমি নিশ্চয়ই দেবো। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি অদল বদল নামক যে গল্পটা আছে সেটাই নিয়ে। তাহলে চলে এসো দেখে নি। অদল বদল গল্পটা কিন্তু আমাদের কোনো বাঙালি লেখকের নয়, এটা একজন গুজরাটি লেখক পান্নালাল প্যাটেলের লেখা, যেটা মূল গুজরাটি ভাষাতে লেখা হয়েছিল এবং তার পরবর্তীকালে তাকে অনুবাদ করেছিলেন, বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে না, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। আমরা গল্পটা পড়ার আগে একটু গল্পটার সম্বন্ধে একটু জেনে নিই, তাতে তোমাদের খুব সিম্পল একটা গল্প, আমি তোমাদের প্রথম থেকেই বলছি, কিন্তু গল্পের একটা বিষয়বস্তু রয়েছে। বিষয়বস্তুটা কি সেটা হলো, দেখো আমরা এই গল্পে দুটো কেন্দ্রীয় চরিত্র পাবো। কে কে? অমৃত এবং ঈশাব নামে দুটো প্রায় 10 বছরের ছেলে। দেখো নামটা শুনে তোমরা বুঝতে পারছো, অমৃত যেটা একটা হিন্দু ছেলের নাম আর ঈশাব একটা মুসলিম ছেলের নাম। তাহলে এই নাম থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে লেখক একটা সাম্প্রদায়িক মিলনের বার্তা দিতে চাইছে। তাহলে দুটো চরিত্র আমি কি বললাম, অমৃত এবং ঈশাব, দুজনের মধ্যে কিন্তু বহু জায়গায় মিল রয়েছে। খুব সাধারণ পরিবারের একটা ছেলে, দুটো ছেলে, দুজনের মধ্যে বন্ধুত্ব প্রগাঢ়, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, দুজন সব সময় একসাথে থাকার চেষ্টা করে এবং দুজন দুজনকে বিভিন্নভাবে অনুকরণ করে। দুজনের মধ্যে মিল কি কি দেখো, দুজনের গায়ে কিন্তু একই জামাই, এই জামাই হবে কিন্তু এই গল্পের মূল বিষয়বস্তু। জামাটা নিয়ে ঘটনা আবর্তিত হয়েছে গল্পের মধ্যে। দুজনের জামার রং মাপ কাপড় এক। 3 নম্বর দেখো, দুজনে কিন্তু একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে। 4 নম্বর দেখো, দুজনের বাবাই পেশায় চাষি, জমি কিন্তু তাদের দুজনের বাবার প্রায় সমান সমান। 5 নম্বর দেখো, রাস্তার মোড়ে দুজনের বাড়ি কিন্তু মুখোমুখি, রাস্তার মুখোমুখি বাড়ি। 6 নম্বর দেখো, দুজনকেই সাময়িক বিপদে সুদের ধার নিতে হয়। তাহলে আমরা বুঝতেই পারছি নিম্নবিত্ত পরিবারেরই ছেলে দুটো। এবারে দেখি অমিল কোনটা, কোথায়। তাহলে অমিলের মধ্যে দেখো, অমৃতের বাবা মা ও 3 ভাই আছে, আর ঈশাবের শুধু বাবা আছে, তার মা নেই এবং কোনো ভাই বোনও নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই পরিবেশে একই পাড়ায় দুটো ভিন্ন সম্প্রদায়ের ছেলে বড় হয়েছে। পরস্পরের মধ্যে মিল কোথায়, পরস্পরের মধ্যে সখ্যতা কোথায়, পরস্পরের মধ্যে অমিল কোথায়, এবার আমরা কিন্তু গল্পের মধ্যে খুঁজে পাবো। তাহলে চলে আসো, আমরা চলে আসি গল্পেতে। অদল বদল গল্পটা আমরা দেখলাম কার লেখা না, পান্নালাল প্যাটেলের লেখা, যিনি গুজরাটি ভাষায় বেশ কিছু সাহিত্য কীর্তি রচনা করেছিলেন। 1912 খ্রিস্টাব্দে রাজস্থানের দুঙ্গারপুরের মান্ডি গ্রামে তার জন্ম হয়েছিল। খুব সাধারণ একটা পরিবারে তার জন্ম। পয়সার অভাবে তিনি বেশি দূর পড়াশোনা করতে পারেননি, তাকে কাজের সন্ধানে বেরোতে হয়, কিন্তু অসাধারণ প্রতিভা বলে তিনি সাহিত্যের ক্ষেত্রে পারদর্শিতার পরিচয় দিয়েছিলেন। তার উল্লেখযোগ্য গল্পগুলোর মধ্যে রয়েছে লাখ চুরাসি, কই দেশি কই পরদেশি, সচ্চা সম্মান, জিন্দেগি কা খেল নামে এরকম আরো অনেক কিছু গল্প। আজকে আমরা যে গল্পটা পড়বো সেটা মূল স্টোরিজ ফর কিডস থেকে নেওয়া, যেটা গুজরাটি ভাষায় লেখা হয়েছিল, মানে লেখক লিখেছিলেন। এর বাংলা অনুবাদ করলেন কে? অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। সাহিত্য কীর্তির জন্য পান্নালাল প্যাটেল 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। তাহলে চলে আসো, আমরা মূল গল্পে চলে আসি। যখন সাহিত্য পড়বে, গল্প বা পদ্য বা যা কিছু তোমরা পড়বে, হাতে কিন্তু পেন্সিল নিতে হবে, কারণ পেন্সিলটাই তোমাদেরকে কিন্তু অনেকটা এমসিকিউ বলো বা শর্ট কোশ্চেন বলো বা বিভিন্ন ধরনের প্রশ্নগুলো মার্ক করতে সাহায্য করবে। তাহলে চলো
আমরা শুরু করি। হোলির দিনের পরন্ত বিকেল, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। দগদাও তলে কোথায় ছেলেরা জড়ো হয়েছিল? নিম গাছের তলায়। তার ওপরে লিখে রাখো MCQ। হাত ধরাধরি করে অমৃত এবং ঈশাব ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকে একই রকম। আমরা দেখিয়ে নিয়েছি এরা দুজনে একই স্কুলে পড়ে, একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনেরই বাবা পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা এবং তার 3টে ভাই বোন রয়েছে, 3 ভাই রয়েছে এবং হিসাবের কেবলমাত্র বাবা রয়েছে। এই জায়গা থেকে আমরা পেলাম MCQ পেলাম এবং 3 নম্বরের প্রশ্ন পেলাম। কি 3 নম্বর প্রশ্ন? অর্থাৎ দুজনের মধ্যে মিল কোথায়? দুজনের মধ্যে মিল কোথায়? দাগদাতলায় এই জায়গায় হাত ধরাধরি থেকে আরম্ভ করে হিসাবের আছে শুধু বাবা। এইখানে হলো 3 নম্বর প্রশ্ন, পাশে 3 নম্বর লিখে রাখো। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতেই ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলে, ঠিক তোরা দুজন কুস্তি করতো, দেখি তোরা শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান। স্বাভাবিকভাবে এদের দুজনের মিল দেখে বন্ধুরা সবসময় চায় এদের মধ্যে যাতে বিচ্ছেদ ঘটাতে পারে, তাই সে একটা প্রচেষ্টা চলছে। আরেকটা ছেলে বলে উঠলো, কি লড়ে যা তোরা, বেশ মজা হবে। ঈশাও অমৃতের দিকে তাকাল। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে আমার মা ঠেঙাবে। দাগদাতলায় আমার মা ঠেকাবে কথাটা কে বলেছিল? অমৃত, ঈশাব। তা পরবর্তীকালে আরো কিছু চরিত্র পাবো। MCQ তলায় দাও, তলায় লিখে রাখো। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, কারণটা কি? বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিল, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে দুঃখ আছে। কার কার মা বলে এই কথাটা? সবার মাই বলে, তাই তো? যে যদি কোনো রকম গণ্ডগোল দেখি, শুধু জামা না অন্য কোনো কারণে, তাহলে তোমার কপালে দুঃখ আছে। স্বাভাবিকভাবে অমৃতের মাও বলেছিল। কেন বলেছিল তাকে? অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। কিসের জন্য জ্বালিয়েছিল? আমরা পড়ি, নতুন জামা। কার মতন জামা? ঈশাবের মতন জামা। শোনা মাত্রই অমৃত ফতেয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটা না পেলে ও স্কুলে যাবে না। দুজনের মধ্যে প্রগাঢ় বন্ধুত্ব। এদের দুজনের মধ্যে এমন একটা ভাব ছিল, যাই কিছু পড়বে দুজনের সমান সমান। আর অমৃত ফতেয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটা না পেলে সে স্কুলেই যাবে। মা ওকে অনেক বুঝিয়েছিল, ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই আছে। স্বাভাবিকভাবে সাধারণ পরিবারের মা, সে তো তার চেষ্টাই করবে সন্তানকে একটু বোঝাতে, যাতে তার কিছুটা পয়সার সাশ্রয় হয়। কিন্তু মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দিল। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলল যে নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিল, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হলো। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ঈশাবের মতন একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। এই জায়গা থেকে অমৃতের চরিত্রের কোন বৈশিষ্ট্য পাচ্ছি? অত্যন্ত জেদি এবং বন্ধুর প্রতি ভালোবাসা এবং বন্ধুকে অনুকরণ করার মানসিকতা পেলাম। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বলল, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বল। সব পরিবারেই কিন্তু এরকম হয়, মায়েরা কি করে বাবার দিকে ঠেলে দেয়, বাবারা মায়ের দিকে ঠেলে দেয়। অমৃতের মাও কিন্তু সেটাই করলো। অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়বার পাত্র কিন্তু সে নয়। কারণ আমি বলেছি ওর জেদে একটা বৈশিষ্ট্য, চরিত্রের একটা বৈশিষ্ট্য। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল। তাহলে জামাটা পাওয়ার জন্য কি কি কাজ করলো দেখো। প্রথমে কিন্তু আমরা পেয়েছি সে কি করেছে, জেদ করেছে ওর মতনই দিতে হবে। মা বলেছে ও কিন্তু খেতে যায়, কাজ করতে যায়, তার জন্য হতেই পারে তো নতুন জামা, তো সে কিছুতেই মানেনি। জামার মধ্যে একটা ফুটোয় হাত ঢুকিয়ে সেটা ফুটোটাকে আরো বড় করে দিয়ে বলতে চেয়েছে না এটা পুরনো হয়ে গেছে। মা বলেছে তার জন্য মার খেতে হচ্ছে, হিসাবকে নতুন জামা পাওয়ার জন্য, তুই কি মার খেতে রাজি আছিস? সে বলো তাতেও সে রাজি আছে।
তাকে বেঁধে রাখো, যা মারো, যা কিছু করো, নতুন জামা তাকে দিতে হবে। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রিতে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। তাহলে এই পর্যন্ত হলো কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন, যে নতুন জামা পাওয়ার জন্য অমৃত কি কি কাজ করেছিল। এমসিকিউ প্রশ্ন, অমৃত কোথায় গিয়ে লুকিয়েছিল? অর্থাৎ ঈশাবের বাবার গোয়াল ঘরে। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো সে একেবারেই গড়রাজি। গড়রাজি মানে কি? রাজি নয়, নয় রাজি, নং তৎপুরুষ সমাস। ঠিক আছে? আবার এটাকে তুমি গড়রাজিকে তুমি বলতে পারো রাজির বিপরীত, অর্থাৎ উপসর্গ তৎপুরুষ সমাস। যদি বলো রাজির বিপরীত তাহলে উপসর্গ তৎপুরুষ সমাস। আবার যদি ব্যাস বাক্য করে নয় মিল তাহলে হবে কি? নং তৎপুরুষ সমাস। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি করি। কথাটা কে বলেছিল? অর্থাৎ ছেলে ছোকরাদের মধ্যে থেকে একজন। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বললো, দেখ কালিয়া, তাহলে ছেলেটাকে, এসো আমরা কুস্তি করি। কথাটা কে বলেছিল? কালিয়া বলেছিল। কাকে বলেছিল? অমৃতকে বলেছে। দাগ তলায়, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তোকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠলো, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। হিসাবের মেজাজ চড়ে গেল। কার মেজাজ চড়ে গেল? তলে দাগ দাও, এমসিকিউ, ওপরে লিখবে এমসিকিউ। হিসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়ব। অর্থাৎ হিসাবের একটা চরিত্রের বৈশিষ্ট্য কি? অর্থাৎ সে অনেক ডাকাবুকো এবং সাহসী ছিল। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। হিসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতন হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে যেতে পারে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে, বুঝতে পেরে সবাই যে যেদিকে পারলো পালিয়ে গেল। তাহলে আমি এই দুটো পাতাতে এমসিকিউ এবং আর কি প্রশ্ন আছে আমি কিন্তু বলে দিলাম। অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। তাহলে কতটা কাপড় ছিঁড়েছে? তলা দাগ দাও, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি। এমসিকিউ, 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছে। ঈশাবের জামার পকেট আর 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে, আর সেই হিসাবকে বাবা ডাকছে। কি তুলকালাম কাণ্ড হবে! ওদের তখন বুকের ধুকধুকনি বন্ধ হওয়ার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্রই ওর চামড়া তুলে দেবে। স্বাভাবিকভাবেই সে একা থাকে, পুরো সংসার তাকে সামলাতে হয়, টাকা পয়সা জোগাড় করতে হয় খুব কষ্ট করে। তাই এই ঘটনা দেখলে সে মাথা ঠান্ডা রাখতে পারবে না। ঈশাব এর বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? হিসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তলায় দাগ দাও, 1 নম্বর প্রশ্ন, উপরে 1 নম্বর লিখে রাখো। ও হিসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের 2 বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। তাহলে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে। বুদ্ধিটা কি? অর্থাৎ ঈশাবের জামা ছিঁড়ে গেছে দেখে তার বাবা রেগে যাবে এবং তাকে হয়তো মারতেও পারে, এই মনে করে সে ঈশাবের সাথে তার নতুন জামা অদল বদল করে। এক কথায় উত্তর দেখো হলো। নেক্সট, ঈশাব বলল, তোর কি হবে? তুই কি পড়বি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পড়ব। ঈশাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠেকাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এখানে ঈশাবের অসহায়তা প্রকাশ পেয়েছে, আবার অমৃতের
উদারতা প্রকাশ পেয়েছে বন্ধুর প্রতি। সে বলতে চাইছে যদি ঈশাবকে ঈশাবের বাবা মারে তাহলে তাকে সেই রেগে যাওয়া বাবাকে ঠেকানোর জন্য তাদের পরিবারে কেউ নেই। ও বলছে আমায় যদি বাবা মারে তাহলে কি হবে, আমাকে বাঁচানোর আমার মা আছে। ঈশাবের মনে পড়লো ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। মায়ের হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছেও কিছুই নয়। স্বাভাবিকভাবে প্রত্যেক বাড়িতেই আমরা দেখেছি মায়েরা স্নেহপ্রবণ বলে সন্তানকে যেমন শাসন করে তেমনি কিন্তু আগলেও রাখে, আর বাবারা বাইরে কাজ করে নানান রকম দায়িত্ব পালন করে বলে সংসারে কোনো একটু ঘটনাতেই কিন্তু তারা একটু মাথা গরম করে ফেলে। অমৃত সেটা বুঝেছিল, তাই সে বন্ধুকে রক্ষা করবার জন্য সে তার পছন্দের জামাটা কিন্তু বন্ধুকে দিয়ে দিল, ছেঁড়া জামাটা সে পরে ফেলল। ঈশাব তবুও ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাঁদতে শুনল। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপালে ভালো দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হিচড়া চলে। মা যখন দেখবে জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকেলেও কিন্তু মাপ করে দিলেন, একটা সুচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। যাই হোক, যে ভয়টা পেয়েছিল ঈশাব সেটা কিন্তু অমৃতের ক্ষেত্রে হলো না। অমৃতের মা বুঝলো হোলির দিন তো বাচ্চারা টানা হিচড়া করেছে, এটা ঘটতেই পারে। তিনি সুচ সুতো নিয়ে বিষয়টাকে ওই 6 ইঞ্চি জায়গাটা যে ছিঁড়ে গেছিল সেটা রিপু করে দিল। পর্যন্ত আমাদের আজকে পড়া রইল। পরবর্তীতে আমরা বাকি অংশটা পড়ব এবং বেশ কিছু কথা আলোচনা করব। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।